আসন্ন তামিলনাড়ু ইলেকশন, আর তাকে ঘিরেই এখন চারদিকে উত্তেজনা। এরই মাঝে এমন একটা ঘটনা ঘটেছে যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। হ্যাঁ, মেগা স্টার থালাপতি বিজয়ের সেই বহু প্রতীক্ষিত ফার্স্ট স্পিচ বা প্রথম রাজনৈতিক ভাষণের কথাই বলা হচ্ছে এখানে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব রূপালী পর্দার একজন মেগা স্টার কীভাবে একেবারে সাধারণ মানুষের কাতারে নেমে এসে তার রাজনৈতিক অভিষেক ঘটালেন। এই অভিষেকের ভেতরে আসলে কি রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে, চলুন গভীরে গিয়ে খুঁটিয়ে দেখা যাক। শুরুতেই এমন একটা কথা দিয়ে শুরু করা যাক যেটা শুনলে যে কেউ চমকে উঠবে। একবার ভাবা যাক, একদম সাফল্যের চূড়ায় বসে কেউ বলছে, আমি আমার ক্যারিয়ার এবং সাফল্য ছেড়ে এসেছি শুধু ধন্যবাদ জানাতে। বিষয়টা সত্যিই অবাক করার মতো, তাই না? এটা কিন্তু কোনো সিনেমার সংলাপ নয়। ঠিক এই কথাটাই বিজয় তার ভাষণে বলেছেন। এর মাধ্যমে একটা বিষয় খুব স্পষ্ট করা হয়েছে, এই যে ক্ষমতার ময়দানে পদার্পণ, এটা শুধুই গদি দখলের লড়াই নয়, বরং সাধারণ মানুষের ভালোবাসার ঋণ শোধ করার একটা আবেগপূর্ণ পদক্ষেপ। তো এই যে এত বড় একটা ভাষণ, এটাকে আমরা মূলত 5টি ভাগে ভাগ করে বুঝতে পারি। প্রথমত, সিনেমা থেকে রাজনীতিতে তার এই রূপান্তর। এরপর বর্তমান সরকারের সমালোচনা। তৃতীয়ত, তার শাসন ব্যবস্থা ও মূল প্রতিশ্রুতি। চতুর্থ হল তার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক রূপকল্প। আর সবশেষে মিত্র ও সমর্থকদের স্বীকৃতি। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঢোকা যাক। প্রথমেই আসা যাক 1 নম্বর পয়েন্টে, সিনেমা থেকে রাজনীতিতে এসে নিজস্ব একটা পরিচিতি তৈরি করা। রাজনীতিতে নামলে প্রথমেই যেটা দরকার সেটা হলো সাধারণ মানুষের সাথে কানেক্ট করা। থালাপতি বিজয় ঠিক এই জায়গাতেই হাত দিয়েছেন। নিজেকে কোনো সোনার চামচ মুখে দেওয়া মানুষ হিসেবে নয়, বরং একদম মাটির কাছাকাছি থাকা একজন হিসেবে তুলে ধরেছেন তিনি। ভাষণে তিনি সরাসরি বলেছেন, দারিদ্র্য কি তা আমি খুব ভালো করেই জানি। একজন সাধারণ সহকারী পরিচালকের ঘরে জন্ম নিয়ে জীবনের একদম শুরুর দিকে যে সংগ্রাম বা ক্ষুধা, সেটা তিনি একটুও লুকোননি, বরং বুক ফুলিয়ে স্বীকার করেছেন। এরপরই তিনি যে কথাটা বলেছেন সেটাকে একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, আমি আপনাদের পরিবারেরই একজন। একটু বিশ্লেষণ করলেই বোঝা যায়, একজন সুপারস্টার যখন নিজেকে ধরাছোঁয়ার বাইরের কেউ না ভেবে সরাসরি কারো ছেলে, ভাই বা বাবার মতো আপনজন দাবি করেন, তখন সাধারণ মানুষের মনে সেটা কতটা দাগ কাটতে পারে। মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য এর চেয়ে শক্তিশালী রাজনৈতিক কৌশল আর কি হতে পারে? শুধু তাই নয়, লাখো জনতার সামনে তিনি নিজের পুরো নামটা উচ্চারণ করেছেন, আজ আমি জোসেফ বিজয়। এই যে স্টারডামের খোলস ছেড়ে নিজের আসল পরিচয়, একজন রক্তমাংসের সাধারণ মানুষ হিসেবে জনতার সামনে দাঁড়ানো, এর মধ্যে এক অদ্ভুত সততা লুকিয়ে আছে। জনতার সাথে একটা ভীষণ ইমোশনাল বা আবেগপূর্ণ কানেকশন তৈরি করেছে এই বিষয়টা। এবার আমাদের দ্বিতীয় ভাগে যাওয়া যাক, বর্তমান সরকারের সমালোচনা এবং রাজ্যের পরিস্থিতি মূল্যায়ন। এখানে কিন্তু শুধু আবেগ দিয়ে কথা বলা হয়নি, রীতিমতো তথ্যপাত্য হাজির করা হয়েছে। একটা সংখ্যা শুনলে আমাদের চোখ কপালে উঠতে বাধ্য, 10 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, ভাষণে দাবি করা হয়েছে যে বর্তমান রাজ্য সরকার এই বিশাল অঙ্কের ঋণ নিয়ে রাজকোষ প্রায় শূন্য করে ফেলেছে। জনগণের ঘাড়ে চেপে বসা এই বিশাল ঋণের বোঝাটাকে তুলে ধরে তিনি বর্তমান সরকারের আর্থিক অব্যবস্থাপনার দিকে সরাসরি আঙুল তুলেছেন। অর্থনীতির পাশাপাশি তিনি আরেকটি মারাত্মক সামাজিক সমস্যার কথাও বলেছেন, আর সেটা হল মাদক। মাদকের বিরুদ্ধে তার অবস্থান একেবারে স্পষ্ট। তিনি জোরালোভাবে বলেছেন, আমাদের শিশুদের এর হাত থেকে রক্ষা করা আমাদের সরকারের দায়িত্ব। অর্থাৎ মাদক নিয়ন্ত্রণ করাটা কোনো অপশন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এটা যে কোনো সরকারের সবচেয়ে জরুরি এবং অপরিহার্য একটি কাজ। সমস্যা তো অনেক শোনা হলো, কিন্তু সমাধান কি? সেটাই আমরা দেখব আমাদের তৃতীয় ভাগে, শাসন ব্যবস্থা ও মূল প্রতিশ্রুতি। আকাশকুসুম কোনো স্বপ্ন নয়, বরং একদম রূঢ় বাস্তব। শিক্ষা, রেশন, চিকিৎসা, পানীয় জল আর গণপরিবহন, এই 5টি মৌলিক চাহিদাই হল তার প্রস্তাবিত প্রশাসনের মূল ফোকাস। বড় বড় অবাস্তব কথা না বলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি যুক্ত এই বিষয়গুলোকেই তিনি কাজের ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন। সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা একদম প্র্যাকটিক্যাল একটা রোডম্যাপ। আর এর সাথেই এসছে সেই সাহসী ঘোষণা, আমি জনগণের টাকার একটি পয়সাও ছোব না। সত্যি বলতে আজকের দিনে এমন প্রতিশ্রুতি খুব একটা শোনা যায় না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতির এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? কোনো ফাঁকা বুলি দিয়ে প্রতারণা নয়, বরং সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এখানে। এখন আমরা আলোচনার চতুর্থ অংশে প্রবেশ করছি, যা আগামী দিনের রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার ধর্মনিরপেক্ষ রাজনৈতিক রূপকল্প। তার এই রূপকল্পের কেন্দ্রে কারা আছেন দেখা যাচ্ছে?
নারী, যুব সমাজ, কৃষক, সরকারি কর্মচারী, শিক্ষক এবং মৎস্যজীবী সমাজের এই খেটে খাওয়া মানুষগুলোকেই নির্দিষ্টভাবে ফোকাস করা হয়েছে, যাদের ঘাম আর পরিশ্রমে এই সমাজটা টিকে আছে। এই প্রতিটি স্তরের মানুষের কল্যাণে কাজ করাই যে তার দলের মূল ভিত্তি হবে, সেটাই একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে এর চেয়েও গভীর একটা ব্যাপার আছে এখানে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার দল সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম এবং খ্রিস্টানদের পাশে শক্তভাবে দাঁড়াবে। শুধু তাই নয়, জোর দেওয়া হয়েছে যে বিজয়ের মুখটি হল হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সবার মুখ। কোনোরকম ভেদাভেদ না রেখে সব ধর্মের মানুষের সম্পূর্ণ বিশ্বাস অর্জন করার এই যে চেষ্টা, এটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এক বিরাট প্রমাণ। বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পঞ্চম ভাগ, মিত্র ও সমর্থকদের স্বীকৃতি বা জোট গঠন। ভাষণের একেবারে শেষ দিকে এসে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের একটা বড়সড় ইঙ্গিত পাওয়া যায়। তিনি রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের মতো কংগ্রেস নেতা, ডি রাজার মতো সিপিআই এবং সিপিআইএম নেতা এবং ভিসিকে ও আইইউএমএল নেতাদের নাম উল্লেখ করে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। জাতীয় ও রাজ্য পর্যায়ের এতগুলো নেতার নাম প্রকাশ্যে বলাটা কিন্তু এটা স্পষ্টতই প্রমাণ করে যে একটা ধর্মনিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক জোট গড়ে তোলার দিকেই এগোনো হচ্ছে। আর একটা কথা না বললেই নয়, ডিজিটাল যুগের রাজনীতি কতটা পাল্টে গেছে তার নিখুঁত প্রতিফলন দেখা যায় যখন তিনি বলেন, আমার প্রিয় ভার্চুয়াল যোদ্ধারা। তরুণ সমাজ এবং অনলাইনে যারা রাত দিন তার হয়ে কাজ করছেন, তাদের অবদান তিনি একটুও ভোলেননি। প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে এই ভার্চুয়াল বন্ধুরাই যে তার এই আন্দোলনকে এতটা গতিশীল করে তুলেছে, তা এখানে অত্যন্ত গুরুত্বের সাথে স্বীকার করা হয়েছে। তো এত সব পর্যালোচনার পর আমাদের মনে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের এই নতুন যুগ কি তামিলনাড়ুর রাজনৈতিক প্রেক্ষাপট সত্যিই বদলে দিতে পারবে? একজন মেগাস্টারের এই আত্মপ্রকাশ আর তার এই সুনির্দিষ্ট নীতি ও আদর্শ নিঃসন্দেহে রাজনীতিতে এক বিশাল প্রভাব ফেলবে। তবে চূড়ান্ত ফলাফল কি হবে তা হয়তো সময় বলে দেবে। কিন্তু একজন সফল তারকা রাজনীতিতে এসে এমন একটা ইনক্লুসিভ দর্শন তুলে ধরার ঘটনাটা যে রাজনৈতিক ইতিহাসে একটা বড় অধ্যায় হয়ে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।